ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? খুবই সম্ভাবনা আছে, কিংবা প্রায় নিশ্চিতভাবে বলে ফেলা যায় গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে, সেটা একটা ফাঁদ। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল। নতুন বাংলাদেশ নিয়ে 1 মিনিটের একটি চমকপ্রদ কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বলেছেন যে সরকারের ভিতরে হাসিনার কুলাঙ্গারা লুকিয়ে আছে বলে আমরা কথা বলছি। এটার জবাবে উনি বলেছেন যে আমাদের সরকারের ভিতরে শুধু নয়, প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে। আপনি কি পেরেছেন আপনার গ্রাম থেকে তাদেরকে আলাদা করতে বা তাদেরকে শাস্তি দিতে, বা তারা নিজেরা অপরাধ বোধ করে নিজেরা মানুষ হয়ে মানুষের মতো করে জীবনযাপন করছে কিনা? ওদের বইমেলা ঘিরিয়ে বাংলাদেশের মধ্যে আবারও একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একজন প্রকাশককে হেনস্থার অভিযোগ উঠেছে তৌহিদি জনতার বিরুদ্ধে। আমাদের উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম তার ফেসবুকে এটাকে আর উস্কে দিলেন এবং ইতিমধ্যে তাকে ক্ষমা চাইতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পোস্ট শুরু হয়ে গেছে। বিএনপির টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা খুব ভালো করেই তাকে চেনেন। অবশেষে বিএনপির আরও একজন নেতা এবং উপস্থাপক খুব ভালো করে তাকে আপনারা চেনেন, ডক্টর ফয়জুল হক। বিএনপির টপ লেভেলের নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিলেন এবং তাকে কঠিন থেকে কঠিন হুঁশিয়ারি দিলেন, এবং বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আরও একটা গরম খবর আছে, সেটি হলো আপনারা সকলেই জানেন বইমেলাতে কিন্তু তসলিমা নাসরিনের পাতা ফাঁদ, যেখানে কিন্তু তসলিমা নাসরিন একটা বইকে কেন্দ্র করে গোটা বইমেলা নতুন একটা হট্টগোল তৈরি হয়ে গেল। আর এই বিষয়টি নিয়েও অনেকে আলোচনা করেছেন। ভিডিওর শুরুতেই হয়তো সেই ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং না টেনে দেখতে হবে। তাই চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন। এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন? আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকার থেকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন যে বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না, রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না, তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন, কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টকশোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। কিন্তু এই রুমিন ফারহানারই আমরা দেখেছি যে তার উপরে যখন তিনি ছাত্রদের আন্দোলনে যোগ দিতে একটি জায়গায় এসেছিলেন শহীদ মিনার, সেই দিন তার বাসায় যে আক্রমণ করা হয়েছে, তিনি সেখানেও
বলার চেষ্টা করেছিলেন যে তার উপরে গুন্ডারা আক্রমণ করছে, এবং সেই সময়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। তিনি বলছেন এগুলো আওয়ামী লীগ কিংবা ওদেরই, আবার পরক্ষণে বলছেন যে এদের দলীয় পরিচয় না, এরা আওয়ামী লীগও না। তার মানে ওই সময়ও তার বক্তব্যে একটু আওয়ামী প্রীতি ভাবটা দেখা গিয়েছে। মানে যারা তার উপরে আক্রমণ করতে এসেছে আওয়ামী লীগের সময়ও, তারা মূলত দলের কেউ হইতে পারে না, দল হইলে তো এরকম আক্রমণ করতে পারে না। তো তিনি জানেন না যে আওয়ামী লীগ মানেই সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই চাঁদাবাজ, আওয়ামী লীগ মানেই দুষ্ট, আওয়ামী লীগ মানেই একটি গন্ডর, এটা তিনি জানেন না। যাই হোক, তিনি তো সেই দিন বলেছিলেন যে আমার উপরে আক্রমণ করা হচ্ছে, আমার মা অসুস্থ, আমার মাকে হসপিটালে নিব, এই সময় দরজা জানলা ভেঙে দিচ্ছে, কাজ ভেঙে দিচ্ছে। এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই সময়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো ছিল না, সেই সময়টা ছিল শেখ হাসিনার সময়। সেই সময় আপনি নিরাপদ বোধ করেন নাই ঘরের মধ্যে, আপনি তখন হাঁটতে পারতেন না। আপনার বক্তব্য অনুযায়ী যে আপনার বাসার সামনে নিরাপদ ছিলেন না, ঘরের মধ্যে দরজা জানলা ভেঙে ফেলছে। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টক শো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? আমরা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছি, জনগণ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে। আর যাই হোক, অন্ততপক্ষে শেখ হাসিনার 16 বছরের জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য আপনি শেখ হাসিনার 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন, অর্থ সম্পদ লোপাট, দেশটাকে ধ্বংস করে দেয়া, এই সব কিছুর একেবারে ভালো রেজাল্ট আপনি 6 মাসের মধ্যে চাচ্ছেন। 6 মাসে এমন কি হয়েছে আমাকে বলেন? আওয়ামী লীগের আমলে প্রতিদিন গুম হতো, ক্রসফায়ার হতো, হত্যা করা হতো, মানুষ নির্যাতন হতো, আলেম ওলামাকে জেলে ভরা হতো, মানে ফাঁসির কাস্তে ঝুলানো হতো, কান্নার রোল বসতো, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষরা অস্থিরতা প্রকাশ করত, অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা, কোনো ব্যক্তি কোনোভাবে রাজনীতি করতে পারতো না। 3টি ইলেকশন, সবগুলো অবৈধ ইলেকশন ছিল, এবং কোনো ইলেকশনেই বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদদেরকে সুস্থভাবে কোনো কিছু করতে দেয় নাই, অ্যাকসেপ্ট রুমিন ফারহানাকে, যেখানে কোটাভিত্তিক মহিলা এমপি বানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। যে 5-6 জন এমপি ছিলেন, তাদের উপর নির্ভর করে একটা পেয়েছিলেন রুমিন ফারহানা এমপি। অনেক বিতর্ক আছে সেই সময়ের সংসদ সদস্য যারা যারা যুক্ত হয়েছেন, ওই 5 জনের প্রত্যেকেই প্রায় বিতর্কিত। একজন উকিল আব্দুল সত্তার, এই রুমিন ফারহানার আসনের লোক। এই উকিল আব্দুল সত্তার কিন্তু লোভ সহ্য করতে পারে নাই, মৃত্যুর আগে তাকে কি করতে হয়েছে, সেখানে কিন্তু তিনি স্বতন্ত্র ইলেকশন করে তারপরে তিনি সেখানে ওই আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের সবাইকে নিয়ে আবার এমপি হওয়ার চেষ্টা করেছেন, হয়েছেনও তিনি। তারপরে আপনারা জানেন সেই উকিল আব্দুল সত্তার ইতিহাস। আরেকজন হচ্ছে এই যে হারুন সাহেব, কয়েকদিন আগে বক্তব্য দিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ সম্ভবত তার বাড়ি। এই হারুনও ওই 5-6 জন এমপির একজন। তাহলে দেখেন তাদের কেমিস্ট্রি মিল কত, প্রত্যেকের কথাবার্তার মধ্যে এলোমেলো মনোভাব। সেই হারুনও কয়েকদিন আগে বলছে বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছে, এই রাজাকারদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে আবার নতুন করে বিচার শুরু করতে হবে, না হয় নাকি বাংলাদেশ সুন্দরভাবে থাকবে না। এবং আজহারির আলেম ওলামার মাহফিল নিয়ে যে ধরনের কুৎসা রটাচ্ছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। এই একই লোক, ওই লোকই তারেক রহমানের বক্তব্য শুনে নাই, তার কথা রাখে নাই, চাপে পড়ে বাধ্য হয়ে এই দল তাকে তার সর্বশেষ নমিনেশন, মানে এমপি হওয়ার পরে শপথ নিতে এক প্রকার বাধ্য হয়েছে মির্জা ফখরুল সাহেব, তখন কিন্তু সেখানে শপথ নেয় নাই। এই রুমিন ফারহানা ওই ক্লাসমেটেরই ফ্রেন্ড। আজকে আমার মনে হচ্ছে তাদের সবার ধরন এক। রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই, ঘর থেকে বের হতে পারছে না, মাগরিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না, অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন। বাহ, এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে, যারা এই কথাগুলো বলবে, আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে। এই কারণেই গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি, কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য, এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি। এই রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে, সাম্প্রতিক সময় আবার 32 নাম্বার নিয়ে বক্তব্য। এই 32 নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এটাই কোনো নেতা টেতা ছিল না, বিএনপি জামাত আর হেফাজত আর চরমনাই নাই, এখানে কোনো দল টল কেউ দেখে নাই, আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে। জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে 32 নম্বরে যা হওয়ার তাই হয়েছে। এটা নিয়েও চুলকানি কেন আপনাদের? বাংলাদেশের কোনো ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে, সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয়, তার পক্ষে যদি অবস্থান নেয়, সেটা কোনোদিনই দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিচ্ছে না। কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা, যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা। এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল খারাপ। আওয়ামী লীগের আমল ভালো ছিল, আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবখানা এরকম। অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল, তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে, কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই। আলেমরা জেলে কথা বলে নাই, ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই। আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না, নিজে নিজে ইচ্ছা করে বলছেন
তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে, আপনার রাজনীতি কি হওয়া উচিত, আপনি যদি শেখ হাসিনার দালালি করেন, তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না। সেটা যে দল করেন, কোনো দল করলে লাভ হবে না। যদি হাসিনা প্রীতি কেউ দেখায়, তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? খুবই সম্ভাবনা আছে, কিংবা প্রায় নিশ্চিতভাবে বলে ফেলা যায় গতকাল বইমেলাতে যে কাণ্ড ঘটেছে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে, সেটা একটা ফাঁদ। এটা পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয় সেটা সেরকম ইঙ্গিত করে। তাহলে প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি, সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত? এই প্রশ্নের জবাব দিতে চাই। প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কিনা সেটা একটু দেখি। গতকাল ঘটনার বর্ণনা যেটা পড়তে যাচ্ছিলাম, একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, এটা একটা প্রভোগ করা, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশে জয় বাংলা একটা ভয়ঙ্কর গালির মতো, ফাইন, এটা ভুল না। শুধু তাই না, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ, অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভব, যিনি এই প্রকাশনার মালিক। এবং আমি দেখিনি, গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন, রেসপন্সিবল মানুষরা লিখেছেন, তাতে এটা মনে করার কারণ আছে এবং এটা সঠিক আমি মনে করি যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চড়ও মেরেছেন, বা কাউকে জঙ্গি বা ধরনের, ওখানে দাড়ি টুপি সহ মানুষ ছিলেন, ফলে তাদেরকে জঙ্গি বা এরকম কথা বলে গালাগালো করেছেন। এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে। মিস্টার ভবকে আমি আগে আসলে চিনতাম না, আমি এই ঘটনার পর জেনেছি। জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো। সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন, নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন। তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন, এমনকি 24 সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে। তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায়, খুব স্পষ্টভাবে বোঝা যায়। এবং আমি শুনেছি এটাও যে তিনি এবং তার স্ত্রী, বিশেষ করে তার স্ত্রী সম্ভবত এই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পক্ষে, মনে আমরা যেমন তখন শেখ হাসিনাকে প্রটেস্ট করছি, তারা তার পক্ষে দাঁড়াচ্ছেন, মানে খানিকটা তথাকথিত আলো আসবেই গ্রুপে গোপনে যা হচ্ছিল উনি প্রকাশ্যে তা করছিলেন। সুতরাং এই দুইজন একেবারে আওয়ামী লীগের লোক, এটা এখন প্রমাণিত। আবার বলছি, এখন না, এটা আগে প্রমাণিত ছিল, হয়তো আমি আসলে জানতাম না এটা ঘটেছে। এবং আমরা যে সব একত্র করি, যেভাবে ঘটনাগুলো আনফোল্ডেড হলো, তাতে মনে করার যৌক্তিক কারণ আছে। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তারা প্রভোগ করেছেন এবং এটা তারা হোক এটা চেয়েছেন। এবং শুধু তাই না, ঘটনা ঘটার সাথে সাথে আনন্দবাজার যেভাবে রিয়াক্ট করছিল গতকাল, এবং কিছুক্ষণের মধ্যে আবার, মানে ওই ঘটনা ঘটার সাথে সাথে তসলিমার বই প্রকাশ, বাংলাদেশের নজরবন্দি সঞ্জানা, মানে কেন যেন ওরা নাম অন্য করে ফেলে, প্রাণ বাঁচাতে পুলিশ হেফাজতের স্বামী, এসব কথাবার্তা লেখা আছে, তাদের দোকান বন্ধ আছে। আমি এটাও জানলাম যে এই নারীর একটা ইন্টারভিউ পাবলিশ করেছে তারা বেশ কিছুদিন আগে। তিনি খুব বিখ্যাত অভিনেত্রী নন, তিনি অভিনয় করেন, কিন্তু খুব বিখ্যাত কিছু নন, কিন্তু আনন্দবাজার অনেক আগেই তার ইন্টারভিউ নিয়েছে। তাহলে আমরা অনেক কিছু মেলাতে পারি, সব কিছু যদি একত্রে মেলাতে পারি, তারা ভারতীয় প্রোডাক্ট তৈরি করা হয়েছিল এবং এখন প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। আরও কিছু ঘটনা আছে, সব কিছু মিলিয়ে আমরা দেখতে পারি ভাবে যেটা পরিকল্পিত একটা ঘটনা এবং এটা ফাঁদ তৈরি করা হয়েছিল। এখন এটার ফলে মিস্টার ভব যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আমাদের মেজাজ খারাপ হতে পারে, বা তিনি যখন কাউকে চট দিয়েছেন, কাউকে জঙ্গি বলছেন, এসব যখন বলছেন, এগুলো প্রত্যেকটাই হুমকি তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রিয়াক্ট করা কি ঠিক হয়েছে? আচ্ছা, তারও আগে আসে, আমি গতকালের ভিডিওতে বলেছি, ফেসবুকে মব তৈরি হচ্ছিল আগের দিন রাতেই। আমি নিজেও এরকম স্ট্যাটাস দেখেছি, এই স্টলের ছবি যেখানে তসলিমার বই রাখা আছে, এগুলো দেখে লোকজনকে ডাকা হচ্ছে, অনেকেই এরকম আহ্বান জানাচ্ছেন। সো গতকাল যে বইমেলাতে একটা মব তৈরি হবে এবং একটা হাঙ্গামা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। আমি আবারও ধরে নেই তর্কের খাতিরে, যারা স্ট্যাটাস দিয়েছেন এরাও পরিকল্পিত লোক, আমি চিনি না তারা কারা, কিন্তু আমি ধরে নিলাম। তো যদি সেটাও হয়ে থাকে, গতকাল এই ঘটনাটা ওয়াইড স্প্রেড হওয়ার পর, যেখানে আমরা সবাই সব জানলাম, সাধারণ মানুষরা, সেখানে দেশের গোয়েন্দা সংস্থা কিছুই জানলো না, অনেকগুলো সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা, পুলিশের গোয়েন্দা সংস্থা, নানান কিছু, কেউ জানলো না। বাংলা একাডেমিকে কেউ জানায়নি যে এই ঘটনাটা এখানে এরকম ঘটে যাচ্ছে, কারোর চোখে আসলে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে, পুলিশকে। এবং মব তৈরি হলো। কেন হলো? মব তৈরি হওয়ার পর যাবতীয় ঘটনা ঘটেছে। যে মবটা তৈরি না হতো, এই প্রভোগটা করার পর যদি এটা না হতো যে তিনি মানুষই আসে নাই, তিনি তখন জয় বাংলা বলুন আর তার জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে যা ইচ্ছে তাই বলতে থাকতেন, সেই সুযোগ তো আসতো না, তখন ওই কথাগুলোর স্কোপ আসতো না, কে জঙ্গি বা কিছু মারমারি, হাঙ্গামা ইত্যাদি ইত্যাদি। সুতরাং মবটা তৈরি হলো এবং আমরা গিয়ে ফাঁদে পা দিলাম। আমি আবারও ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে, এটা কনফিডেন্টলি যদি বলি যে এটা ফাঁদ ছিল, ফাঁদে পা দিলাম। আমাদের তো মবটাই তৈরি হওয়ার কথা ছিল না, হতে দেওয়ার কথা ছিল না, কোনোভাবেই না। কেউ দেখলাম বলছেন আমার গতকালের ভিডিওর মন্তব্যে, এটাও আমি ডিসএগ্রি করি। সেটা হচ্ছে তারা বলছেন উনি একজন নিষিদ্ধ লেখিকা, তার বই কেন বাংলাদেশে বিক্রি করতে হবে? এখানে একটা ভ্রান্তির জায়গা আছে। তসলিমা নাসরিন নিষিদ্ধ লেখিকা নন, তার কিছু বই নিষিদ্ধ। সো বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করা হবে যদি সেই বইগুলো কেউ বিক্রি করে, তার অন্য কোনো বই বিক্রি করার ব্যাপারে তো কোনো আইনি সমস্যা নেই। তাহলে সেটা কেন আমরা প্রতিবাদ করতে গেলাম বা ওখানে মব তৈরি করতে গেলাম? আবারও বলছি, প্রতিবাদ করতে পারি আমরা। আমি গতকালকে ভিডিওতেই বলেছি, তাদের যদি কোনো প্রতিবাদ থাকে, কারণ তসলিমা নাসরিন ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের বিরুদ্ধে যা করছেন, ভারতের হয়ে যা করছেন, শেখ হাসিনার পক্ষে যা করছেন, আমাদের এই সরকারকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, তার কোনো লেখা আমাদের দেশে কোনোভাবেই থাকবে না, সেটা চাওয়ার অধিকার আছে আমাদের, কিন্তু সেটা প্রপার জায়গায়।
প্রপার জায়গায় সেটা হবে, সেটা হচ্ছে বাংলা একাডেমিতে যাবে, পুলিশের কাছে বিচার হবে, সরকারের কাছে বিচার হবে, এবং সরকার যদি ডিসাইড করে এটা হবে তাহলে সেভাবেই হবে। বারবার বলছে একটা স্টেজ কীভাবে কাজ করে এটা বুঝতে হবে। কেউ কেউ বলেন যে একটা গণঅভ্যুত্থান, অবশ্য অনেকে আবার বিপ্লব বলেন, বিপ্লবের পর বিপ্লবীরা যে কোনো কিছু যা তা করতে পারে। আগেও বলেছি যে এগুলো আসলে দেশটাকে একটা অ্যানার্কির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা। বিশেষ করে কতগুলো ন্যারেটিভ, এই ন্যারেটিভটা আমাদের জন্য ঝুঁকি তৈরি করবে। প্রথম দিন থেকে বলছি, এই ঘটনার মধ্যেই শেখ হাসিনা পতনের পরে কালো পতাকা সারা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল। অনেকে বলেছেন তারা একটা মিছিল করছিলেন, কেউ একজন এসে বাইকে করে কলেমা লেখা কালো পতাকা দিয়ে চলে গেছেন, তারা ভাবলো এটা কলেমা, প্রত্যেক মুসলিমের শ্রদ্ধার ব্যাপার, তারা এটা নিয়ে মিছিল করলেন, তারা জানেন না কিন্তু এগুলো ঘটেছে 32 সালে ঘটেছে। আরও অনেকগুলো ঘটনা যেখানে এটা ধারণা করা যায় তাদের যে ন্যারেটিভ যে ইসলামী জঙ্গিবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে, এবং ডক্টর ইউনূস এটার একটা রিপ্রেজেন্টেটিভ। সমস্যা হচ্ছে এই ভদ্রলোককে সারা দুনিয়া চেনে বলে আমাদের একটু রক্ষা না হয় বিপদ হয়ে যেত। তারপরও তো এই ন্যারেটিভগুলো সাপোর্ট করার মতো যথেষ্ট তথ্য আছে। মাজার ভাঙা হচ্ছে, মেয়েরা ফুটবল খেলতে পারছে না, জাস্ট অভিনেত্রীরা দোকান উদ্বোধন করবে সেটা করতে দেওয়া হচ্ছে না। আমার ভিডিও অনেকে মন্তব্য লিখেছিলেন, পরে আমি আবার ভিডিও করেছি, পরিমণিকে কেন আনতে হবে বলেছিলাম, বা অন্য কাউকে কেন, অপবিশ্বাসকে কেন আনতে হবে, মেহজাবিনকে কেন আনতে হবে, কেন আনতে হবে এটা যারা আনছেন তাদের ব্যাপার। মানুষ যদি এতে ক্ষুব্ধ হয়, তাদের দোকান উদ্বোধন করার কারণে তাদের দোকান ডুববে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু না, আমরা এগুলো করলাম, করতেই থাকলাম। বইমেলার ঘটনাটা একই রকম একটা ঘটনা। এটা বইমেলা, একজন লেখিকা যিনি লিখছেন, যার বইটা ওইখানে প্রকাশিত হয়েছে, নিষিদ্ধ কোনো বইও না। কিন্তু আমরা নেমে গেলাম এবং এখন মিস্টার ভবর আওয়ামী পরিচয়ের সামনে আসার পর আমরা ওই ঘটনাকে অনেকে লেজিটিমাইজ করতে চাইলাম। নট অনলি দ্যাট, যেন মাহফুজ আলম গতকাল যে সেন্সিবল স্টেটাসটা দিয়েছেন, খুবই সেন্সিবল স্টেটাস বলে মনে করি। একটা শব্দ চয়ন একটু সতর্ক থাকলে ভালো হতো, কারণ উনি সরকারে আছেন, সরকারকে রিপ্রেজেন্ট করেন, কিন্তু ওটার কারণেও তার উপরে অনেকে আবার হামলে উঠেছে, কারণ উনি সেন্সিবল কথা বলছেন, উনি মবের বিরুদ্ধে কথা বলছেন। এই মব শব্দটাকে দিয়েও সমস্যা, আমি জানি এবার আমিও সমস্যায় পড়তে যাবো। বিপ্লবীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটাকে আমি মব বলছি, তাদের ভাষায় আমি বলছি, এটা অনেকের পছন্দ না হলেও বলছি। আমরা এই সময়টায় মানে আমাদের সামনে খুব বেশি দূরে না, অল্প একটু পেছনে তিউনিসিয়াতে, ইজিপ্টে অভ্যুত্থান পরবর্তী ঘটনার নানা রকম উদাহরণ আছে, কি হয়েছে না হয়েছে আমরা শিখতে পারতাম চাইলে। এই সময়টা যে কতটা টার্ময়েলের, এই সময়টা কিভাবে পার হওয়া দরকার, পার হয়ে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়া দরকার, সেটার জন্য যথেষ্টের বেশি ডেটা এই রিসেন্ট পাস্টেই আমাদের ছিল, কিন্তু আমরা কেউ আসলে সেদিকে দেখছিলাম না, কিন্তু আমরা যা ইচ্ছে তা করে গেলাম। অথচ এই আমরাই শেখ হাসিনার সময়ে প্রায় সর্বংসহ হয়ে গিয়েছিলাম, সবাই বহু কিছু তিনি করেছিলেন, কিন্তু আমরা কিছু করি নাই। এখন এইভাবে করছি, এখন করা যাবে না তা বলছি না, এখন করার একটা পদ্ধতি আছে। আমরা আমাদের স্টেট মেনে, এটা শেখ হাসিনার স্টেট না, এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্টেট, এটা এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস। আমরা যেন সেন্সিবল আচরণ করি। সুতরাং আমার বটম লাইন, যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার গতকালের ভিডিও ভুল ছিল, উত্তর হচ্ছে একেবারেই না। কারণ ফাঁদও কিভাবে ডিল করতে হবে সেটাও আমাদের শিখতে হবে, নাহলে তো আমরা আসলে আমাদের এই স্টেট গড়ার যোগ্যই না। গতকাল যেটা ঘটেছে, এটা আওয়ামী লীগের কাছে একটা অস্ত্র তুলে দিয়েছি আমরা, যে ফাঁদও যদি আমি শতভাগ আলোচনার খাতিরে ধরে নিলাম একটা ফাঁদ, প্রত্যেকটা জিনিস ফাঁদ ছিল, তো এই ফাঁদ কিভাবে ডিল করতে হয় সেটা আমরা যেহেতু শিখি নাই। আমাদের বইমেলা ঘিরিয়ে বাংলাদেশের মধ্যে আবারও একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একজন প্রকাশককে হেনস্থার অভিযোগ উঠেছে তৌহিদি জনতার বিরুদ্ধে। আমাদের উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম তার ফেসবুকে এটাকে আর উস্কে দিলেন, এবং ইতিমধ্যে তাকে ক্ষমা চাইতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পোস্ট শুরু হয়ে গেছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুল সালাম ফেসবুকে পোস্ট করে তিনিও একটা পক্ষ অনুসরণ করলেন, এমন অভিযোগ উঠে গেছে। মাহফুজ আলম তৌহিদি জনতা দ্বারা কাদেরকে বোঝালেন, কাদেরকে দায়ী করলেন? আবার যে স্টলকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সুশীলদের এত বক্তব্য, সেখানে ইসলাম প্রিয় বা দাড়ি টুপি পড়া কেউ সেই স্টলের প্রকাশককে হেনস্থা করলো না, উল্টো তিনি কোনো গেম করে এই সুযোগটি তৈরি করে দিলেন রাষ্ট্রের ষড়যন্ত্রকারীদের। নেপথ্যে বসে এটার মূল কুশীলব কারা, চলেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দর্শক, প্রথম যে ঘটনাটি আসছে সেটি হলো বইমেলার একটি প্রকাশনী স্টল ছিল সব্যসাচী, সেখানে প্রকাশক ছিলেন শতাব্দী ভব। তার সঙ্গে আমাদের কিছু পাঠকের তর্কতর্কি হয়, বাকবিতণ্ডা হয়। যে ছাত্ররা দাড়ি টুপি পাঞ্জাবি পরা ছিলেন, তারা খুব বিনয়ের সাথে প্রোটেস্ট করছিলেন, এবং তিনি যখন জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন বলছিলেন যে জয় বাংলা ফ্যাসিস্টদের স্লোগান, আর তিনি বলছিলেন এটা বাঙালির স্লোগান। তো এই বিতর্ক একটা সময়, আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে এই বিতর্কটা যখন চলছে, তখন শতাব্দী ভব যারা তাকে প্রতিবাদ জানাতে গেছে তাদের গায়ে প্রথম হাত তুলেছেন। ভালো করে খেয়াল করবেন, ফুটেজটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, ভালো করে খেয়াল করবেন। শতাব্দী ভব তিনি প্রথমে যারা এটার প্রতিবাদ করতে গেছেন তাদের গায়ে হাত তুলেছেন, থাপ্পড় মেরেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেল কি তৌহিদি জনতা তার সাথে খারাপ আচরণ করেছে বা তার স্টল পুড়িয়ে দিতে গেছে, এমন অনেক অভিযোগ এসছে। এটা ছিল একটা পরিকল্পিত ঘটনা, কারণ তিনি প্রথম হাত দিয়েছেন, তিনি চেয়েছেন যে আমি হাত দিলে আমাকে হাত দেওয়া হবে, আমাকে হাত দেবে বা আমাকে বাধ্য করবে, এটা নিয়ে আমরা গেম করবো, অর্থাৎ ওপারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করব। আমি এখানে আবার আসবো, একটা স্ট্যাটাস পরে আসি, সেটা হলো ফাহাম আব্দুল সালামের একটা স্ট্যাটাস। তখন আপনারা বুঝবেন তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। তিনি কি লিখেছেন শোনেন। বইমেলায় আমার বই নিষিদ্ধ হয়েছিল, খুব বাজে কাজ ছিল, এর চেয়েও বাজে কাজ হয়েছে আজ, কারণ আমাকে বা আমার প্রকাশকের ক্ষেত্রে অন্তত এরকম ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেটের সম্ভাবনা ছিল না। একজন সামান্য প্রকাশককে তসলিমা নাসরিনের বই রাখার জন্য যদি হেনস্থা হতে হয়, ভবিষ্যতে
কেউ আর এই ধরনের বই ছাপাতে রাজি হবে না। এই ধরনের ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। কে বলছেন? ফাহাম আব্দুল সালাম। লেখকের স্বাধীনতা খর্ব করে কোনো পক্ষেরই লাভ হয় না, ক্ষতি হয়। স্বাধীনতার মানি হলো যাকে আপনার পছন্দ না তাকেও সহ্য করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি। তসলিমা নাসরিনের বই কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ ছিল, এটা আমরা কম বেশি সবাই জানি। তসলিমা নাসরিনকে এই দেশ থেকে কিন্তু আন্দোলনের মাধ্যমে তাড়ানো হয়েছে, এটাও আপনারা জানেন। এবং আওয়ামী লীগ তসলিমা নাসরিনকে এই দেশে প্রবেশ করতে দেয়নি বিগত 15 বছর বলি বা তার আগেও বলি। তো তসলিমা নাসরিনের বই যখন বিক্রি হবে তখন ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে, তৌহিদি জনতা বলেন বা ধর্মপ্রিয় মানুষ প্রতিবাদ করতেই পারে। তসলিমা নাসরিন ভারতীয় খুব সুখকর পরিবেশে নেই। তিনি সেখানে ফেসবুকে মাঝে মাঝে এমন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রমূলক পোস্ট করেন যে তিনি কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন, তার এই পোস্টে মনে হয় না, মনে হয় যে আজন্ম তিনি ভারতীয় ছিলেন। তো তার বই একটা স্টলে রাখার জন্য আমাদের জনগণ প্রতিবাদ করেছে, কারণ এটা নিষিদ্ধ ছিল এই বইটি। তো এখন যদি এই বইটিকে প্রকাশক বা স্টলে বৈধ করে দেওয়া হয়, আগামী দিন আওয়ামী লীগ কী বলবে? যে ইসলামের নাম করে এসে বা আমাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, আমাকে ইসলাম বিরোধী বলা হলো, কিন্তু ইসলাম পক্ষে শক্তি জামাত, তো এখন অনেকে বলে জামাত নাকি ক্ষমতা, এটা সেটা হাবিজাবি, বা বিএনপি ইসলামী ভাবাপন্ন একটি দল। এই অভিযোগটি তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আনবে না যে আমরা তসলিমা নাসরিনের বই নিষিদ্ধ করলেও দেখেন বিএনপি জামাত মিলে আবার ইসলামী তসলিমা নাসরিনের বই বাংলাদেশে বৈধ করেছে। তো মানুষ যখন প্রতিবাদ করলো, আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখবেন। আমি ভিডিওটি আমার এই ভিডিওতে দিতে পারছি না সঙ্গত কারণে, কপিরাইট আইন বা এই এরকম ভায়োলেন্স ভিডিও দেওয়া কঠিন। তো এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, ছাত্ররা বা পাঠকরা প্রতিবাদ করছে, তখন তিনি কৌশলে জয় বাংলা স্লোগান, তখন বলে জয় বাংলা স্লোগান, ওরা বলে যেটা ফ্যাসিস্টদের স্লোগান, কারণ আওয়ামী লীগ এটাকে ফ্যাসিস্টদের স্লোগান বানিয়ে ফেলেছে, আর তিনি বলে এটা বাঙালির স্লোগান, গেল সেটা। তো আমাদের এইটুকু প্রতিবাদের ভাষা, যে প্রতিবাদ দিয়ে আমরা 24-এ স্বাধীনতা পেয়েছি, এই প্রতিবাদের ভাষাটা কারা কেড়ে নিতে চায়? এখানে কোনো আওয়ামী লীগের লেখকের বই নিয়ে কথা উঠছে? একজন ধর্মদ্রোহী, একজন নষ্ট পচা গলা নারী, যিনি বাংলাদেশে অনেক আগেই পতিত হয়ে গেছেন, তার বই নিয়ে প্রতিবাদ করা হয়েছে। আমি জানি না ফাহাম আব্দুল সালামদের গায়ে লাগলো কেন। তিনি একটি লাইনে বলেছেন এই ধরনের ভবিষ্যতে কেউ আর এই ধরনের বই ছাপাতে রাজি হবে না। আমার প্রশ্ন হলো, তসলিমা নাসরিন কি লিখেছেন এই দেশের যুব সমাজের জন্য বা এই দেশের স্বাধীনতার জন্য বা এই দেশের ভবিষ্যতের জন্য, যে এই ধরনের বই না ছাপালে এই দেশ বড় রকম ক্ষতিগ্রস্ত হবে? তার মানে আমাদের চটি লেখকদেরকেও এখন আমাদের মূল্যায়ন করতে হবে ফাহাম আব্দুল সালামের বক্তব্য অনুসারে। দুঃখ লাগে, এদের মগজে ইসলাম ছাড়া সব আছে। এরা গণতন্ত্র, সেকুলারিজম, এরা কার্ল মার্কস, এরা কি বলবো সম অধিকার, এরা গে লেসবিয়ান, এগুলোকে নিয়ে এরা খুব সোচ্চার, কিন্তু ইসলামের ব্যাপারে এরা কেন যেন নীরব থাকে। এরা ইসলামকে কেন যেন খুব নিজের সাথে এরা অ্যাভয়েড করে চলে, ইসলামকে এরা অন করতে চায় না। এরা নিজেকে একটু পশ্চিমা দেশে থাকে তো সবসময় লিবারেল দেখানোর জন্য এরা মাঝে মাঝে এগুলো নিয়ে কথা বলতে পছন্দ করে। জানি না আল্লাহ এদের সাথে কী আচরণ করবেন। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আমাদের বর্তমানে ক্ষমতায় থাকা উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টটি আমি আপনাদের পড়ছি, আপনারা শোনেন। অভ্যুত্থানের পক্ষে হলে মফ করা বন্ধ করেন, আর যদি মফ করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা আপনাদের সেই শান্তি বিনষ্টির কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে। এখন একটা বিষয়, নিচে একটা কোরআনের আয়াত দিয়েছেন তিনি। এখন একটা জিনিস আমি মাহফুজ আলমের এই বক্তব্য থেকে আপনাদের বলছি। তিনি বলছেন যে আপনাদের ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ডেভিল হিসেবে তিনি কি এই দেশের মানুষকে ট্রিট করতে চান নাকি ফ্যাসিস্টদের ট্রিট করতে চান আমি বুঝিনি। তিনি একটি লাইনে বলেছেন আপনাদেরকে আর কোনো অনুরোধ করা হবে না। মাহফুজ আলম, আপনি কে অনুরোধ করার? আপনি এই দেশে মাস্টার মাইন্ড বলা হয়েছে, আমরা আপনাকে সিনে দেখিনি, হ্যাঁ ঠিক আছে, নেপথ্যে আপনি কাজ করেছেন, আপনার অবদান আছে। আপনি থ্রেট দিলেন কাদেরকে? এই দেশের জনগণকে। একটা দল গঠনের আগে আপনি জনগণকে বোঝালেন আপনার অনেক ক্ষমতা। এই দেশে আওয়ামী লীগকে আপনারা তাড়ান নাই, নেতৃত্বে ছিলেন। এই দেশে আওয়ামী লীগকে তাড়িয়েছে দেশের ছাত্র জনতা। আজকে ডাক দেন, আপনারা কজন লোককে এক করতে পারেন? আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম, পারবেন না। আপনারা ক্ষমতায় বসে কি দেখালেন আমাদের? ডেভিল তো আপনারাও, রাষ্ট্রকে লুটছেন আপনারা, আমরা খোঁজ জানি। ঠিক নির্বাচনের আগে আপনাদের সকল ফিরিস্তি আমরা প্রকাশ করবো একটা একটা করে। কে কোন মন্ত্রণালয় দিয়ে কত টাকার খেয়েছেন আমরা জানি, কিন্তু মাপ পাবেন না। আমরা চাই না এই দেশ ফ্যাসিস্টদের হাতে চলে যাক, তাই আপনাদের সাহায্য করছি, আপনাদের পক্ষে কথা বলছি। কারণ ওই যে ফ্যাসিস্টকে ঘৃণা করি বা ওপারকে ঘৃণা করি, তাই আপনাদের পক্ষে কথা বলি। বিএনপি জামাতকে প্রতিদিন ধুয়ে দিচ্ছি, সির্ফ আপনাদের পক্ষে কথা বলি, জানো এই সরকারটা টিকে থাকে কিছুদিন। তার অর্থই না যে আমরা আপনাদেরকে মাফ করে দেবো। আপনি যাদেরকে বললেন আর কোনো অনুরোধ করা হবে না, আপনি কে অনুরোধ করার? আপনাকে নির্বাচিত কেউ? বলেন আপনার নিজের ক্ষমতার চেয়ারটা কতক্ষণ আছে সেটা আগে চিন্তা করেন। আমরা আইন হাতে তুলে নেইনি আর নিব না, তবে আপনার কথাটুকু আমরা ওইটুকু গ্রহণ করব। এই দেশে প্রতিদিনই মব সৃষ্টি হচ্ছে, এই দেশে বিভিন্ন দাবি আদায় রাস্তায় মানুষ নামছে। আপনি যদি সেটাকে ইঙ্গিত করেন আমরা আপনার পাশে আছি। এই দেশে
এই সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্রকারীরা প্রতিদিন বিভিন্ন দাবির জন্য ঢাকাতে বিভিন্ন জায়গায় নামছে, ভাঙচুর করছে, রাস্তা বন্ধ করছে। আমরা আপনার এই মতের সাথে একমত, কিন্তু বইমেলাকে যদি ইঙ্গিত করে আপনি এই কথাটি বলে থাকেন, একজন পর্ন লেখক স্বাধীনভাবে বাংলাদেশে প্রকাশনী খুলে বসবে, এটা আমরা সমর্থন করি না। আমরা সব্যসাচী বা শতাব্দী ভবনের বিরুদ্ধে নই। তিনি যদি তসলিমা নাসরিনের বই তার স্টলে বিক্রি করেন, এটার বিরোধী আমরা প্রতিবাদ করবই। তাকে তো মারধর করা হয়নি, বরং তিনি গায়ে হাত তুলেছেন। এই ভিডিওটি ভালো করে দেখেন, 2 মিনিট 20 সেকেন্ডে তিনি প্রথম থাপ্পড় মেরেছেন আমাদের পাঠকের গায়ে। এবার তাকে গ্রেফতার করেন। যদি তাকে গ্রেফতার করার দুঃসাহস না থাকে, তাহলে নাক মানে কি বলবো, মুচলেখা দিয়ে অথবা নাকি খড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেন। আপনারাও জুজুর ভয় করেন জানি, একদম খোলামেলা কথা বলছি। আমরা আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নাই, দেশের মানুষ আইন হাতে তুলে নেবে না। যারা নেবে অন্যায়ভাবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা প্রতি মুহূর্তে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আলোচনাগুলো শুনলেন, এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর তসলিমা নাসরিন, তাকে তো চেনা আপনাদের বাকি নেই। ইসলামের শত্রু, আলেম ওলামাদের শত্রু, কোরআনের শত্রু, নবী রাসূলের শত্রু, এক কথায় বলতে গেলে গোটা জাতির শত্রু, নাস্তিক, বেঈমান, কাফের। সেই তসলিমা নাসরিন একের পর এক যে কিনা বলেছিল এক সময় আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজের ন্যায় শোনা যায়, নাউজুবিল্লাহ। অবশেষে মুসলিম তৌহিদি জনতা যখন মাথার পাগড়ি মাজায় বেঁধে, কোমরে বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, তখন কিন্তু এই তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে ভারতে তার আপন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এই বেশ্যা তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিন সারা জীবন চাইবে ইসলামকে ধ্বংস করতে, মুসলমানদের মধ্যে ক্যাসাল করতে এবং বাংলাদেশের মধ্যেও ক্যাসাল করতে চাইবে। সেও কিন্তু হাসিনার দোসর। তো অবশ্যই তার ক্রুমন্ত্রণা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। তো যাই হোক প্রিয় দর্শক, কথা বাড়াবো না। ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে সবাইকে বলবো, যা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।